ওকে হ্যাঁ তা বলে বলা শুরু বলো বলো জিজ্ঞেস প্রশ্ন করো। এই যে আজকে এখানে কি করছেন এই বিষয়টা একটু জানতে চাই। আসলে এত বড় arrangement আপনারা দেখেছেন আসলে কতটা পথ দূরে এসে আমরা শুটিং করছি এখানে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি এখানে আমরা আসলে এখানে একটা ছবির শুটিং করছি এখানে, কামরুজ্জামান রোমান পরিচিত লিপস্টিক, এবং এখানে জায়েদ খানের নাম ভূমিকায় অভিনয় করছে নায়ক জায়েদ খান এখানে। এই ছবির যিনি নায়িকা পূজা চেরি, সেই জায়েদ খানের খুব ফ্যান। জায়েদ খানকে সে ভীষণভাবে দেখতে চায়, তার শুটিং শুনলে সেখানে, তার কথা শুনলে সেখানে দৌড়ে পালায়, তার বাসায় জায়েদ খানের ছবি থাকে। এই একটা মানে একটা মজার একটা ক্যারেক্টার আমার কেরিয়ারের মধ্যে জায়েদ খান তার নিজ নামে আবির্ভূত এই ছবিতে। তাই আজকে আমাদের আরেক নায়িকা নিজুম রুবিনা, ওর সাথে একটা শুটিংয়ের দৃশ্য করতে এসেছি। এটাই আসলে আজকে সিকোয়েন্সটার, আরও কাজ আছে। তো খুব ভালো লাগছে শুনে যখন আমাকে সিনোপসিসটা দিয়েছে, এবং যখন দেখলাম যে অনেক ক্যারেক্টারই তো করলাম জীবনে, মাঝি, সাপুরে, নাগ, তো মনে হচ্ছে পুরো ছবিতে জায়েদ খান হিসেবে দেখবে আমাকে। এটা অনেক বড় একটা অপরচুনিটি আমার জন্য, এবং সেই কারণে আসলে এই ছবিটার প্রতি আগ্রহী হওয়া এবং কাজ করতে আসা। সিনেমাটার কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে এটা আসলে প্রডিউসার বলতে পারবে। আজকে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম, আজকের থেকে আমার কাজ। তো এরপরে বাকি কতটুকু হয়েছে কি না হয়েছে আসলে পরিচালক বলতে পারবেন, বিকজ আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম, তারপর আবার আমি আরেক ছবি শুটিংয়ে ছিলাম ঢাকার বাইরে, এই জন্য আসলে পুরো খবরটা নেওয়া হয়নি। বাট আজকের থেকে আমার কাজটুকু শুরু, এইটুকু নিয়ে আসলে ব্যস্ততা বলতে পারবো। আর আজকে কাজের পরে বলতে পারবো আর কবে কাজ হবে আর কি। যেহেতু সিনেমাটাতে জায়েদ খানের ভূমিকা আপনি করেন, তার মানে তো এইখানে আসলে চরিত্রের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া কিছু নাই। তাই তবু সেক্ষেত্রে মানে আলাদা কোনো প্রিপারেশন ছিল কিনা বা সেক্ষেত্রে প্রিপারেশন বলতে আসলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে গিয়ে যে স্বাভাবিক আমি যে আমার যে গেট আপটা দেখতে পাচ্ছেন, নায়কের হচ্ছে গেট আপ এটাই রেখে দিয়েছি এই ছবির জন্য। তারপর একটু ভেবেছি যে যেহেতু আমি এখনও ক্যামেরার সামনে যাওয়ার পোশাক পরিনি, যে পোশাকে কি একটা নতুনত্ব আনা যায়, কিংবা আমার এন্ট্রিটা কী হবে, এটা নিয়ে আমি পরিচালক বা আমার যিনি অ্যাকশন মাস্টার তার সাথে আমি আলাপ করেছি যে এখন একটু চিন্তা করি যে সব ছবিতে যেন একটু আগে আসলে এগুলো ম্যাচিউরড হতেও মানুষের সময় লাগে, যেন অ্যাটলিস্ট বুঝতে পারি যে মানুষ জায়েদ খান তার চরিত্রে নতুনত্ব এনেছে এবং নতুনত্ব কিছু দেখিয়েছে। এই জন্য চেষ্টা করি সবসময় যে একটু নতুনভাবে এখানে কীভাবে জায়েদ খানকে উপস্থাপন করা যায়। বাস্তব জীবনে তো হচ্ছে জায়েদ খান একজন অভিনেতার পাশাপাশি একজন নেতাও, সে শিল্পী সমিতি নেতৃত্ব দিয়েছে, সে বিভিন্ন সময় গানও গেয়েছে। তো পর্দা জায়েদ খানও কি এরকম মানে গান গাইবে কিংবা হচ্ছে নেতৃত্ব দেবে কিনা এরকম কোনো বিষয় কিনা? সেরকম সিন আমি এখনও পড়ি নাই, তবে একটা বোধহয় একটা গানের দৃশ্য বোধহয় আছে, নায়ক নায়িকা গানের দৃশ্য অভিনয় করছে, এটা বোধহয় একটা সিন আছে। এটা আমি এখনও পরের সিন, এটা এখন আমার সামনে আসেনি, বাট আমি দেখেছি আছে। সেটাও অবশ্যই সেরকম কিছু আছে যে নায়ক যেহেতু সে, তো তাকে তো নায়কের মতো করে উপস্থাপন করা হয়েছে, যেহেতু জায়েদ খান পর্দায় যেভাবে, তো সেখানে নিশ্চয়ই শিল্পী সমিতি বা এত ব্যাপক পরিসরে দেখানো সম্ভব না, বিকজ একটা 2-2.5 ঘন্টার ছবিতে অনেক গল্প থাকে, সেখানে এত বড় করে একজন নায়কে তার জীবনী তাহলে জায়েদ খানের জীবনী দেখাতে হবে। সেইটা আসলে মনে হয় এত ছোট্ট পরিসরে সম্ভব না। সেরকম যদি একটা জায়েদ খানের কখনো একটা বায়োপিক করা হয়, সেক্ষেত্রে অবশ্যই সেখানে জায়েদ খানের এই শিল্পী সমিতি, নির্বাচন, একজন নায়িকা জোর করে চেয়ারে পরাজিত হয়ে বসার দৃশ্য অবৈধভাবে, যে নায়ক 176 ভোট পেয়ে নির্বাচিত হয়, আবার একজন 163 ভোট পেয়ে পরাজিত হয়ে অনেক বড় কথা চেয়ারে বসে ব্যাপক নির্বাচিত, সে তার একটা ভঙ্গিমা, এগুলোই বাংলাদেশ বলেই সম্ভব। পৃথিবীর কোনো নির্বাচনী ব্যবস্থা আছে কিনা জানি না, কেউ নির্বাচিত না হয়েও জোর করে বসতে পারে। তো সেটা আমার প্রথম দেখা আমার জীবনে। এতে কী হলো দেখেন, বেসিক্যালি কিন্তু কথায় কথা আসে, বেসিক্যালি শিল্পী সমিতিটা নষ্ট হয়ে গেল। যে শিল্পী সমিতি জল করতো, বাইরে ডিজিটাল ঘড়ি বসিয়েছিলাম, আজকে যে রুমের সৌন্দর্য, বাইরে যে লাইট লাগিয়ে সৌন্দর্য, এগুলো সব কিন্তু সুন্দর ফুল গাছ সব শুরু করেছিলাম সিনিয়র শিল্পীদের জন্য, সিনিয়ররা আসবে। আমাদের স্লোগানে ছিল সিনিয়র অ্যান্ড জুনিয়রের সম্মিলনে একটি সুন্দর শিল্পী সমিতি গঠন করা, সেটা কিন্তু এখন আর নাই। সবাই কাঁদে, শিল্পীরা কেউ যেতে পারে না, সে আন্তরিকতা নাই, 21 জন কমিটিরই এক নাই। তো এগুলো কষ্ট দেয়। এই সংগঠনটাকে অনেক কষ্ট করে আমরা দাঁড় করিয়েছিলাম, সেই সংগঠনটা একটা মেয়ে নির্লজ্জভাবে জোর করে এসে বসে
পুরো জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। মেয়াদ প্রায় শেষ, হিসেব অনুযায়ী আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হবে ওদের। সামনে শিল্পী সমিতি নির্বাচনে না, আপনাদের ভুল আছে কোথাও একটু। জানুয়ারির 27 তারিখে যেহেতু নির্বাচন হয়েছিল, জানুয়ারির 28 তারিখে না 27 তারিখ 29 তারিখে বোধহয় নির্বাচন হয়েছিল, এরকম কিছু হবে বোধহয়, ভুলে গেছেন না, ভুল না করি। তাহলে পরবর্তী 29 জানুয়ারিতেই আবার 2 বছর মেয়াদ পূর্ণ হয়, সেখান থেকে 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে হয়, সেটা হচ্ছে মেয়াদ আছে। তো বেসিক্যালি আপনি মেয়াদের কথা বলে কি করবেন? একটা জিনিসটার পুরো সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। একজন মানুষের জন্য কাঞ্চনবাইয়ের মতো লোক অন্যায়কে মেনে নিয়ে একটা অবৈধ মানুষকে স্বীকৃতি দিল। সিনিয়র মানুষে অনেক কিছু করতে পারতো, যে না কোর্টের রায় শেষ হয়নি, মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, কোর্টের রায় হয়েছে, কিছুই হয়নি। এই মেয়েটা একটা নিপুণ একটা আপিল করছিল, সে আপিল লিভ টু আপিলটা গ্রহণ করছে, সোজা হিসাব। আপিল শুনানি আর মধ্যে হয়নি, ডেট আসেনি, আপিল শুনানি হবে, আপনারা যদি জেনে থাকেন আপিল শুনানি হবে, রায় হবে, এটা অনেক কিছু আছে। তার আগে তাকে বলে না যে আপনি বসেন, তার আগে তো এজিএস আছে, সে চালাবে। কাঞ্চন ভাই সেই অবৈধকে মেনে নিয়ে পাশে বসে থেকে এটা কীভাবে চোখের সামনে এটা অবৈধতাকে বৈধতা দেওয়ার চেষ্টা। তো সেখানে আর মনই মরে যায় সেখানে আর যাওয়ার, যে সাধারণ শিল্পীদের জন্য কষ্ট লাগে, যারা আমাকে ভোট দিয়ে তো নির্বাচিত তো করেছে, সে মানুষগুলো যখন কাঁদে ফোন দিয়ে, তাদের জন্য অনেক কষ্ট হয়। তো আপনি যে কথা বলছিলেন, আপনার মূল কথায় ফিরে আসি, যে নির্বাচনের পরিকল্পনা আছে কি না, এগুলো আসলে আরও পরের বিষয়। আমি আসলে নিজের কাজগুলোকে এখন ফোকাস করতেছি, কারণ 2 টার্ম 3 টার্মে নির্বাচন করতে গিয়ে নিজের ক্যারিয়ারটাকে ফোকাস দেয় নেই। সবাই বলে ওর ছবি নাই, কাজ নাই, সংগঠন নিয়ে। আসলে তো আমি সংগঠনকে ভালোবেসে শিল্পীদের জন্য এই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য এই কাজগুলো করেছিলাম। তো সেখান থেকে এখন অনেক কাজগুলো আসছে, করছি। আপনারা জানেন আমেরিকা গেলাম, ঢালিউড অ্যাওয়ার্ড নিলাম, জাতিসংঘের অ্যাফিলিয়েটেড করার সংগঠন থেকে আমার সাংবাদিক আলকাসি যদি ভুল লাগে, তার সাথে আমার কথা হয়েছিল আমেরিকা থাকা অবস্থায়, যে এটা অ্যাফিলিয়েটেড করা সংগঠন, সে জাতিসংঘের অ্যাফিলিয়েট করা সংগঠন আমাকে পুরস্কার দিয়েছে জাতিসংঘে। এখানে ছলচাতুরি বা মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তো এই জিনিসগুলো নিয়ে ভালো জিনিস করতে গেলে বিভিন্ন জায়গায় বিতর্কিত হয়, সেটা নিয়ে আমি ভাবি না। আমি আমার কাজটা করার চেষ্টা করি, দিন শেষে আশা করি দিন শেষে সত্যটাই থাকে। এখন সারা বাংলাদেশের মানুষ জানে জায়েদ খান নির্বাচিত, সবাই বলে কোথাও গেলে, তা দেখছেন মেয়েটা কেমন বেহায়ের মধ্যে জোর করে বসে আছে, সবাই জানে আমি নির্বাচিত। নির্বাচিত মানুষকে সরাই জোর করে বসে, তার চেয়ে আমার চেয়ে ভালো কিছু করলে ভালো লাগতো, কিছুই তো করতে পারলো না, বরঞ্চ বসে বসে টিভিতে আমাকে সম্পর্কে বাজে কথার চিন্তা। আমি ভাবি মেজে এটা নায়িকের এইরকম মন মানসিকতা কীভাবে হয়, যে আমি তো নির্বাচিতই না, নির্বাচিত মানুষ সম্পর্কে মন্তব্য করছি। সেইটা আসলে আইন বিশেষজ্ঞরা মতামত দিতে পারবে। আবার মেয়াদ যখন নির্বাচনের মেয়াদ যখন চলে আসে, তখন যখন তারপরে যখন মামলা থাকে, তখন মামলার কোনো কার্যক্রম থাকে না। মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচনের তারিখ চলে আসলে এই কার্যক্রম আর থাকে না অনেক সময়। আসলে এটা অনেক বিপরীতমুখী আসলে অনেক মতামত বা আইন বিশেষজ্ঞের মতামত বলতে হবে। যে প্রশ্নটা ছিলাম সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন সময় গান গেয়ে থাকেন, আপনার ভক্তদেরকে গান উপহার দিয়ে থাকেন। তো এই সিনেমায় কোনো গানের পরিকল্পনা আছে? আপনি সিনেমায় প্লেব্যাক করেন, বিষয়টা কেমন? সেইটা আসলে পরিচালক এখনো কিছু বলেনি। এটা আসলে অন্যের ছবিতে এগুলো জোর করে সিনেমাটা নষ্ট করাও বিপদ। আমি যদি নিজের কোনো ছবি প্রযোজনা করি, আবার আমি প্রযোজনা যদি করি ছবি, সে প্রযোজনার চেষ্টা করবো, নাহলে সবার অনুরোধে একটা গান, যদিও গান গাইতে পারি না, চেষ্টা করি গান গাওয়ার। তো আমি মনে করি সেটা আমার কোনো সিনেমা হলে লস লাভ যেটা হোক সেটা আমার উপর থেকেই যাক, অন্য প্রযোজক সেই কষ্ট দিতে চাই না। তো আমার সিনেমায় আমি হয়তো বা গান গাওয়ার চেষ্টা করবো। এটা একটা কঠিন কোয়েশ্চেন, কোন নায়ককে দেখতে চাই, আসলে এটা নিয়ে ভাবি নাই। আমি আসলে সত্যি কথা অ্যানালাইসিস করি, আপনাদের সাথে কথায় কার দিয়ে বললাম, এটা নিয়ে আমার একটু অ্যানালাইসিস করতে হবে কয়েকজনকে নিয়ে, আমার পরবর্তী প্রজন্মের, যদি কাকে নিয়ে নেওয়া যায়, কে জায়েদ খানকে ফলো করতে পারবে। যেমন রণবীর কাপুর সঞ্জয় দত্তকে মোটামুটি ভালোই আয়ত্ত করছে, অনেক শটে মনে হয়েছিল সঞ্জয় দত্ত হেঁটে যাচ্ছে। তো আমার এরকম কাউকে কিন্তু ভাবতে হবে, এখনও ভাবি নেই আসলে, ওইটার পরিকল্পনা এখনও নেই, এখনও কিছুই করতে পারিনি যে আমার বায়োপিক করার মতো কোনো অবস্থা হয়েছে। এটা আসলে এরপরে পরবর্তী প্রজন্মের দিকে আরও কেউ আসে কি না, তখন আসলে তাকে কেউ চিন্তা করবো। সেটা হচ্ছে এই সময় মানে অনেক আলোচিত অভিনেত্রী হচ্ছে পূজা চেরি, ফিল্মের নায়িকাদের, সে আপনার ভক্ত। এই জিনিসটা অনেকে বলে, ট্রল করে বলে জায়েদ খানের কোনো ভক্ত নেই। এই যে প্রমাণ, মানে সমালোচনাকারীদের যে জবাব আজকে হয়ে গেল, এটা নিয়ে কি বলবেন? অনেকে তো অনেক কিছু বলবে, পাঁচের লোকে কিছু কথা বলবে, এটা তো আর মাথায় নিয়ে লাভ নাই।
আমাকে ভালোবাসে বলেই তো আজকে এত চ্যানেল, এত হাজার বলবো না, অনেক মাইল দূরে আমার ভালোবাসায় সবাই চলে আসছে, সবাই বসে আছে। আমার কাছে এমন কিছু নাই, বাট ভালোবাসা আছে। সে ভালোবাসার জন্য আপনারা সবাই আসছেন, আস্তে আস্তে দেখছেন দরজা খেলার সাথে সাথে চিৎকার মানুষের। তো এত কিছু না থাকলে এতগুলো নিউজ দেখে কে? এগুলো অনেক কিছু বলবে। তো আপনার কথায় ফিরে আসি, বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা, সে আমার ভূমিকায় অভিনয় করছে, আমার ভক্তের ভূমিকায়। এটা অবশ্যই একটা ভালো দিক। এটা আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে। এটা পর্দায় আমাকে আমার কাজকে আরও বেশি কী বলবো, আরও কাজকে আমার বেশি ভালো করার চেষ্টা করবে। তো সেটা তো অবশ্যই আমার একটা ভালো লাগছে। সেই ভালো লাগার থেকে যে বর্তমান সময়ের নায়িকা জায়েদ খানের ভক্ত, সেটাকে নিয়ে গল্প আবর্তিত হয়েছে বা গল্পটা পরিপূর্ণ রূপ লাভ করেছে, এটা মানে আমার খুব ভালো লাগছে। কোনো কথা হয়েছে কিনা বা রিহার্সেল এই না, এটা নিয়ে কোনো কথা হয়নি, বিকজ আমি তো আসলে এই কয়দিন ধরে ব্যস্ততায় সরাসরি এসে এই শুটিংয়ে ঢুকেছি। তো শুটিংয়ের মধ্যে হয়তো কথাটা তো হবে বা আলোচনা হবে বিষয়ে। বা এরকম একটা সিনেমা আমরা কলকাতায় দেখেছিলাম, যেখানে হচ্ছে নাম ভূমিকা অভিনয় করেছিলেন দেব, এবং দেবের একজন ভক্ত থাকে এবং তাকে পাওয়ার জন্য সে অনেক কিছু করে। তো সেই সিনেমার সাথে এই সিনেমাকে কোনো মিল থাকবে কি, এরকম কিছু? না, এরকম মনে হয় নাই, কারণ আমি এই গল্পটা আপনার কাছেই শুনলাম, আমি এটা জানিও না। আমার পরিচালক এরকম কিছু আমাকে মাথায় দেয়নি, এবং পরিচালকের কাছে আমি যে স্ক্রিপ্ট শুনলাম সেটা আসলে একদম মৌলিক গল্পই শুনলাম। তো মৌলিক গল্প যেহেতু শুনেছি, সেখানে আসলে ওই গল্পের কোনো সুযোগ নাই, বা ওইটাকে যে ফলো করা বা ওইটাকে যে ফলো করে কিছু করছে, ওইটার সুযোগ আসলে এখানে নাই। ক্যামেরা বেঁচে যাবে, ক্যামেরা বেঁচে যাবে। আমরা প্রয়োজনে ক্যামেরা দিয়ে দাও। ক্যামেরা